বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমাদের শিখন পর্বের মূল আলোচ্য বিষয় হল নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়, যেন উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফলকাম হয়। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্যবাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন অর্থের এই প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে। অর্থায়নের নানাবিধ নীতি এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। বর্তমান অর্থায়নকে ব্যবসায় ব্যবস্থাপনার সহায়ক প্রক্রিয়া হিসেবে ব্যবহার না করে বরং ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়টি তত্ত্বীয় অর্থাৎ থিওরিটিক্যাল। তোমরা অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে রিডিং পড়বে। গুরুত্বপূর্ণ তথ্য বা সংজ্ঞাসমূহের নিচে আন্ডারলাইন করে রাখবে, বুঝে শেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে আমাদের পাঠ শুরু করি। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এই পাঠ শেষে তোমরা অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবে, অর্থায়নের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করতে পারবে। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের ধারণা খেয়াল করো। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন ও সুবিধাজনক উৎস থেকে অর্থ সংগ্রহ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এসবের প্রয়োগ কর্মকাণ্ড হলো অর্থায়ন। আর ব্যবসায় অর্থায়ন হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে অর্থের সংস্থান করা হয় তাকে বলে ব্যবসায় অর্থায়ন। এখন খেয়াল করো অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণী বিভাগ আলোচনা করব। যদিও আমাদের পাঠের মূল বিষয় কারবারি অর্থায়ন, কিন্তু এখানে আমরা অন্য কিছু প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়ারও একটি সংক্ষিপ্ত ধারণা নিয়ে আলোচনা করব। অর্থায়নের শ্রেণী বিভাগে প্রথমে খেয়াল করো পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা কি পেলাম? অর্থায়নের শ্রেণী বিভাগে আমরা পেয়েছি পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীবৃন্দ, এখন মনোযোগের সাথে খেয়াল করো, এর প্রত্যেকটি শ্রেণী বিভাগ নিয়ে এখন আলোচনা করব। পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সে আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়।
পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়, কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতের ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়। তাহলে আমরা পারিবারিক অর্থায়নে কি বুঝলাম? আমরা বুঝলাম যে পরিবারের আয়ের উৎস এবং পরিমাণ নির্ধারণ করে সে আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। এখন খেয়াল করো সরকারি অর্থায়ন। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সে অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহে অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। তাহলে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য আমরা কি পেলাম? সমাজ কল্যাণ। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, যা অপেক্ষাকৃত কম লাভজনকও হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইডিবি হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। বর্তমান বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হয়ে থাকে। এই ধরনের অর্থায়ন প্রকল্পকে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়ে থাকে। এখন খেয়াল করো আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয়। তারপর হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সে অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এতিমখানা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এটিরও অর্থের প্রয়োজন আছে। ব্যবসায় অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়।
ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই হলো ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা বুঝলাম কি ব্যবসায় অর্থায়নটা? ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ এবং বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়াটা ব্যবহার করে সেটিই হলো ব্যবসায় অর্থায়ন। কারবারি প্রতিষ্ঠানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী কারবার। এই 3 প্রকার প্রতিষ্ঠানেরই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হল বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন ও ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসায় অর্থায়নই এই পাঠের মূল বিষয়। এখন খেয়াল করো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এই ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফাভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান। তবে এদের অর্থায়ন প্রক্রিয়াও সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাদের ঋণ প্রদান করে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ ধার্য করে। কিন্তু ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীকে প্রদেয় সুদের হার হতে অপেক্ষাকৃত বেশি। এই 2 ধরনের সুদের হারের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা। বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিছু আর্থিক প্রতিষ্ঠানও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু প্রতিষ্ঠানের উদাহরণ হল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের ধারণা এবং অর্থায়নের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। এর পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য মূল্যায়ন: 1. অর্থায়ন কী নিয়ে কাজ করে? ক. ব্যবস্থাপনা, খ. হিসাব বিজ্ঞান, গ. কর্মী সংগ্রহ, ঘ. তহবিল ব্যবস্থাপনা। কোনটি হবে? ঘ. তহবিল ব্যবস্থাপনা। ভেরি গুড, খেয়াল করো। ঠিক আছে। 2. কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান? ক. পরিবার, খ. বিদ্যালয়, গ. দর্জির দোকান, ঘ. সরকারি হাসপাতাল। তাহলে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হলো গ. দর্জির দোকান। ঠিক আছে। 3. বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? বাণিজ্য ঘাটতি দেখা যায় ক. আন্তর্জাতিক অর্থায়নে। ভেরি গুড, আন্তর্জাতিক অর্থায়নে। 4. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ। ভেরি গুড, খ. সমাজ কল্যাণ। 5. ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? কোনটি হবে খেয়াল করে বলো। ক. বিজিআইসি, খ. বিসিআইসি, গ. বিজিএমসি, ঘ. বিএসটিআই। কোনটি হবে? খ. বিসিআইসি। হ্যাঁ, ঠিক আছে, বিসিআইসি। আমাদের আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যয় ও বড় অঙ্কের ব্যয়গুলোর তালিকা চার্টে উপস্থাপন করে পারিবারিক অর্থায়নের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো। অর্থাৎ তোমাদের পরিবারে যে প্রতিদিনের ব্যয় হয় সে ব্যয়গুলো বড় অঙ্কের ব্যয়গুলোর কী করবে? তালিকা চার্টে উপস্থাপন করে সেগুলোর পারিবারিক অর্থায়নের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করবে। অবশ্যই হোমওয়ার্কটি কমপ্লিট করবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা নিয়মিত পড়ালেখা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করবে। এতক্ষণ আমার সাথে ছিলে, তাই প্রত্যেককেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।